আপনি যদি ফ্ল্যাগশিপ ফোনের কথা বলেন সেটা কিন্তু নির্দিষ্ট একটা শ্রেণীর জন্য। আবার অন্যদিকে লো এন্ডের ফোন যেসব থাকছে সেগুলোও কিন্তু ছোট একটা গ্রুপকে টার্গেট করে বাজারে আনা হয়। কিন্তু মিড রেঞ্জ ফোনের ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা। মিড রেঞ্জ ফোন বেসিক্যালি ম্যাস কনজিউমারদের জন্য। সো এই ধরনের ফোন একরকম ব্যালেন্স রক্ষা করে চলে। লাইক এতে লো এন্ডের ফোনের অনেক জিনিসপত্র থাকে, আবার একদম হাই এন্ডের ফোনের অনেক কিছু সামটাইমস সেগুলোতে পাওয়া যায়। সো এরকম ফোন কিনে অনেকেই খুশি হয়ে যান, আবার যাদের চাওয়া পাওয়া একটু বেশি তারা কিন্তু এই ধরনের ফোনের ক্ষেত্রে অনেক সময় হতাশ হয়ে যান। তো এটা হচ্ছে ওপোর ৩৫,০০০ টাকার মিড রেঞ্জ ফোন, নাম হচ্ছে A6 প্রো। নামের সাথে যেহেতু প্রো থাকছে সো কিছু প্রো ফিচার অবশ্যই এক্সপেক্ট করা যায়, বাট একটু আগেই যেমন বললাম মিড রেঞ্জের ফোনে কিছু ঘাটতি থেকেই যায়, সো সেটা কিন্তু এই ফোনেও আছে। আজকের ভিডিওতে জানাতে চেষ্টা করব ফোনটা সব মিলিয়ে কেমন হয়েছে, ফোনটা কাজের জন্য বেটার হবে, ফোনের ভালো মন্দ সব কিছু নিয়েই কথা হবে, যাতে ফোনটা সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া আপনারা পেয়ে যান। তবে ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু, চলুন শুরু করা যাক। শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এই ফোনটা কিন্তু রিলিজের অনেক দিন আগে আমরা হাতে পেয়েছি, এবং যখন হাতে পেয়েছিলাম তখন এটার সাথে কিন্তু কোনো রকম বক্স ছিল না, সো আনবক্সিংটা দেখাতে পারছি না। তবে জানিয়ে রাখি এই ফোনের বক্সে কিন্তু 80 ওয়াটের একটি চার্জার থাকবে, হুইচ ইজ ভেরি ফাস্ট, এবং টিপিক্যাল অন্যান্য জিনিসপত্র যেগুলো থাকে ফোনের ক্ষেত্রে সবই এই ফোনের ক্ষেত্রে পাওয়া যাবে। যেহেতু ফোনটা অনেকদিন আগে হাতে পেয়েছি সো ফোনটা আমি সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করছিলাম, এবং অনেস্টলি বলবো আমার সেকেন্ডারি ফোনের তুলনায় এই ফোনটা ব্যবহার করে একটা দিক থেকে ভীষণ রকম কমফোর্টেবল ছিলাম, এবং সেই কমফোর্টের জায়গাটা ছিল এর ব্যাটারি ব্যাকআপ। 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে এই ফোনে, যা অনায়াসে আপনাকে 2 দিন ব্যাকআপ দিতে পারবে যদি মডারেট টাইপ ইউজ করেন। আমি এই ফোনে 24/7 মোবাইল ডাটা ব্যবহার করেছি, আমার প্রাইমারি ফোনে হটস্পট শেয়ার করেছি, এবং দিন শেষে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে এরকম টেনশন একদিনও করতে হয় নাই। সো আমি বলবো ব্যাটারি মনস্টার টাইপের কোনো ফোন যদি চান সেক্ষেত্রে ওপো A6 প্রো অবশ্যই আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। ব্যাটারি নিয়ে কমফোর্টের আরেকটা পার্ট হচ্ছে এতে শুধুমাত্র ফাস্ট চার্জিং সাপোর্ট, ম্যাসিভ ব্যাটারি থাকছে না। যদি চান এই ফোন দিয়ে অন্যান্য যেসব ফোন থাকছে বা গ্যাজেট সেগুলো সহজেই চার্জ করতে পারবেন। এতে রিভার্স চার্জিং সিস্টেম আছে, এবং 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় অন্য কোনো ফোন চার্জ করার পরও কিন্তু এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি অনেকটা ইনট্যাক্ট থাকবে। তো লং টার্ম ইউজ করে আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে বিল্ডের ক্ষেত্রে এই ফোনটা খুবই টাফ। এই ফোনটা আমার হাত থেকে বেশ কয়েকবার পড়ে গেছে, স্টিল এটা ওকে আছে, বডিতে সেরকম কোনো স্ক্র্যাচ পড়ে নাই, ডিসপ্লেটাও ওকে আছে, এবং জানিয়ে রেখে এই ডিসপ্লেতে কিন্তু ড্রাগন টেল গ্লাসের প্রোটেকশন পাওয়া যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই ফোনে যেহেতু IP69 রেটিং থাকছে সো কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই এই ফোনটা আপনি পানির নিচে নিয়ে যেতে পারবেন, ইভেন সেখানে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফিও করতে পারবেন। বাট আমার কাছে ভালো লেগেছে এই ফোনের সলিড বিল্ড কোয়ালিটি। যদিও ফোনটা প্লাস্টিক বিল্ড, বাট হাতে নিলে কিন্তু একদম সলিড এবং প্রিমিয়াম একটা ভাইব পাওয়া যায়। স্পেশালি এর রিয়ার সাইডে যে ম্যাট ফিনিশটা থাকছে সেটা হাত দিয়ে ধরতে খুবই আরাম লাগে। তবে একটা জিনিস আমাকে আসলে অবাক করেছে সেটা হচ্ছে এই ফোনের যে ব্যাটারি সাইজ 7000 মিলিঅ্যাম্পিয়ার, সেই তুলনায় কিন্তু এর থিকনেস খুব একটা বেশি না। এর থিকনেস হচ্ছে 8 মিলিমিটার, এবং এর যে ওজন সেটাকে আসলে অনেকটা কমই বলা যায়। এই ফোনের ওজন হচ্ছে 188 গ্রাম। ইন অ্যান্ড আউটসের ক্ষেত্রে এই ফোনে হেডফোন জ্যাক ছাড়া অলমোস্ট সবই আছে। ডুয়েল স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সবই আছে। তবে যারা ফোনে 2টা সিম প্লাস একটা SD কার্ড ব্যবহার করেন তাদের জন্য খারাপ খবর হচ্ছে এই ফোনে যদি 2টা সিম ব্যবহার করেন সেক্ষেত্রে SD কার্ড আর ব্যবহার করা যাবে না। অন্যদিকে ফোনের সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলি সেটা বেশ ভালো ছিল। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুবই ফাস্ট কাজ করে, সো বেসিক জিনিসপত্র এই ফোনে একদমই ওকে। ডিসপ্লের ক্ষেত্রে আমার ভালো লাগার বিষয় ছিল ডিসপ্লের বেজেল। এটা নট অনলি থিন, সাথে সাথে এগুলো একদমই সিমেট্রিক্যাল, মানে চারপাশ থেকেই সমান। সো ডিসপ্লেটা দেখে মনে হয় একদম ফ্ল্যাগশিপ টাইপের একটা জিনিস। ডিসপ্লের সাইজ হচ্ছে 6.57 ইঞ্চ, এবং ফ্ল্যাগশিপ ফোনের মতো এতে হাইয়েস্ট 120 হার্জ রিফ্রেশ রেট পাওয়া যাবে, হুইচ ইজ ভেরি স্মুথ। এটা অ্যামোলেড ডিসপ্লে, রেজুলেশন অবশ্যই ফুল HD+, এবং এটা 10 বিট প্যানেল, সো কালার আউটপুট একদমই টপ নচ ছিল। অন্যদিকে ব্রাইটনেসের ক্ষেত্রে এই ডিসপ্লে নট সো ফ্ল্যাগশিপ। এটার পিক ব্রাইটনেস হচ্ছে 1400 নিটস, যেটা ওকে। টিপিক্যাল ব্রাইটনেসও খারাপ না, 600 নিটসের মতো, তবে আরেকটু ব্রাইট হলে ফুল ডে লাইটে ব্যবহার করে আরাম পাওয়া যেত। তবে আমি রেগুলার ব্রাইটনেস ভালোই বলবো। বাট দুঃখের বিষয় হচ্ছে এই ডিসপ্লেতে কিন্তু কোনো HDR সাপোর্ট থাকছে না, সো আপনি কোনো প্ল্যাটফর্মেই HDR ভিডিও দেখতে পারবেন না। তবে দেখলাম এটাতে ওয়াইড ভাইন L1 লাইসেন্স আছে, সো ফুল HD ভিডিও আপনি সব প্ল্যাটফর্মেই দেখতে পারবেন। এবং পার্টিকুলারলি ইউটিউবের কথা যদি বলি, এখানে ম্যাক্স 1440-তে আপনি ভিডিও দেখতে পারবেন, অর্থাৎ ইউটিউবের ক্ষেত্রেও 4K ভিডিও দেখা যাবে না। সব মিলিয়ে বলবো এই ডিসপ্লেটা রিয়েলি গুড, এবং বেশিরভাগ ইউজারকেই কিন্তু এই ডিসপ্লেটা স্যাটিসফাইড করবে। বাট যেটা আসলে খুব একটা স্যাটিসফাইড করতে পারবে না সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং সেটা হচ্ছে এই ফোনের SoC।
এই ফোনের এসওসি হচ্ছে হেলিও G100, যেটা শত শত ফোনে ব্যবহার করা হয়েছে এবং এই এসওসি এতটাই বহুল ব্যবহৃত, ব্র্যান্ডগুলো চোখ বন্ধ করে এই জিনিসটা দিয়ে দেয়। আর আরেকটা জিনিস হচ্ছে এটা পরীক্ষিত একটা এসওসি, সো নতুন কিছু নিয়ে ব্র্যান্ডগুলো মিড রেঞ্জের ফোনের ক্ষেত্রে রিস্ক একদমই নিতে চায় না। বাট রিয়েলিটি হচ্ছে এটা 2025 সাল অলমোস্ট শেষের দিকে এবং ব্র্যান্ডগুলোর কিন্তু আসলে নতুন করে ভাবা উচিত। প্র্যাকটিক্যাল ইউজের কথা যদি বলি, এটা 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি করা এসওসি, 2টা কোর 2.2 গিগাহার্টজের সাথে 6টা এফিশিয়েন্ট কোর থাকছে। সো ইন দি এন্ড এটা ডিসেন্ট একটা চয়েস এবং এটা দিয়ে আপনি রেগুলার টাস্ক, মাল্টিটাস্কিং করা, টুকটাক গেমিং করা সবই করতে পারবেন। বাট এটা হাই এন্ডের গেমের ক্ষেত্রে খুব ভালো এক্সপিরিয়েন্স দেবে এমন না। মোট কথা হচ্ছে রেগুলার কাজে এই ফোনটা খুবই ভালো করেছে, যারা গেম করেন না তাদের জন্য এটা একদমই ওকে। তবে গেমিং যাদের ফার্স্ট প্রায়োরিটি, আই থিঙ্ক এই এসওসি ঠিক সেই জায়গাটাতে খুব একটা ফিট করবে না। অন্যান্য সেগমেন্ট নিয়ে যদি বলি, এতে এনাফ র্যাম থাকছে 8 গিগাবাইট, সেটা আবার এক্সপান্ডও করতে পারবেন। স্টোরেজ হচ্ছে 256 গিগাবাইট, সাথে এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। সো টিপিক্যাল ইউজে এতে স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। সেই সাথে ওপোর কালার ওয়েসের কথা যদি বলি, সেটা কিন্তু খুবই স্মুথ। এতে কালার ওয়েস 15 থাকছে অন টপ অফ অ্যান্ড্রয়েড 15। তবে কিছু ব্লোটওয়্যার কিন্তু এই ফোনে আছে, যেটা ওপোর আগের কিছু ফোনের ক্ষেত্রে আমরা দেখেছি। বাট আমার মনে হয় এই জিনিসগুলি না থাকলে ফোনের পারফরমেন্স আরও বেটার হতো। এবার ওপর ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক এবং ক্যামেরার ক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে ক্যামেরার আইল্যান্ড। সেটা একদমই ফ্ল্যাট, মোটামুটি বডির সাথে একদম মিলেমিশে আছে। এটা ভিজুয়ালি খুবই আই প্লেজিং, প্লাস ফোনটা যদি উল্টেও রাখেন সেক্ষেত্রে একদমই ওবল হবে না। সেন্সরের ক্ষেত্রে এটা একদম বেসিক জিনিসপত্র অফার করছে, লাইক এখানে একটা 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে, সাথে 2 মেগাপিক্সেলের মোনোক্রোম সেন্সর এবং ফ্রন্টে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আমার মনে হয় এটা যে প্রাইসের ফোন, সো এখানে যদি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতো সেটা হয়তো অনেকের কাজে লাগতো। যাই হোক, ক্যামেরা আউটপুট নিয়ে বলবো, এরকম বাজেটের ফোন হিসেবে ক্যামেরা আউটপুট চলে, তবে ওপোর ফোন হিসেবে আমার এক্সপেকটেশন একটু বেশিই ছিল। ছবির শার্পনেস, ডিটেল ওকে, তবে স্কিন টোন, হোয়াইট ব্যালেন্স কিছুটা ইনকনসিস্টেন্ট ছিল। লাইক নর্মাল মোডে ছবি তুললে সেখানে কিছুটা রেডিশ কালার পাওয়া যায়, আবার পোর্ট্রেটে তুলে দেখা যায় সেখানে ছবি বেশি সাদা সাদা হয়ে যায়, স্কিন টোন তখন কিছুটা এদিক সেদিক হয়ে যায়। আর ওভারঅল ছবির স্যাচুরেশন আর একটু প্লাসের দিকে গেলে আমার মনে হয় ছবি দেখতে আর একটু ভালো লাগতো। সেই সাথে HDR প্রসেসিং আর একটু বেটার হওয়া দরকার ছিল। লো লাইট ক্যামেরায় এই ফোনে আহামরি টাইপ ছবি পাবেন না, কাজ চালিয়ে নেওয়া যাবে। তবে মোটামুটি আলো থাকলে সেখানে একটু ভালো ছবি পাওয়া যায়। বাট আলো একদম কম যদি থাকে সেক্ষেত্রে শার্পনেস অনেকটাই কম মনে হবে। সেলফি ক্যামেরা সেটাও কিন্তু প্রাইমারি ক্যামেরার মতো আমার কাছে কিছুটা ইনকনসিস্টেন্ট মনে হয়েছে। লাইক রেগুলার ক্যামেরায় ছবি কিছুটা ডার্ক এবং রেডিশ আসে, তবে পোর্ট্রেটের ক্ষেত্রে কিছুটা ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট এনাফ লাইট থাকলে 16 মেগাপিক্সেল ক্যামেরা অনেক ভালো ছবি ক্যাপচার করতে পারে। ভিডিওর ক্ষেত্রে এই ক্যামেরায় অনলি ফুল এইচডি ভিডিও শ্যুট করতে পারবেন, ফ্রেম রেট পাওয়া যাবে 60 FPS, তবে এতে EIS থাকছে না, সো ফুটেজ অনেকটাই শেকি হয়ে যায়। আর এই ক্যামেরায় কিন্তু 4K রেকর্ডিং সাপোর্ট নাই, অ্যাটলিস্ট 2K রেজলিউশন যদি থাকতো আমার মনে হয় বেটার হতো। তো ওপো A6 Pro মিড রেঞ্জ ফোন হিসেবে ডিসেন্ট একটা চয়েস, তবে প্রাইস নিয়ে অনেকের কমপ্লেইন থাকতে পারে এবং আমার কাছেও মনে হয়েছে 35,000 টাকা এই ফোনের জন্য একটু বেশি হয়ে গেছে। যদি এতে আরও পাওয়ারফুল কোনো এসওসি থাকতো বা ক্যামেরা আরও বেটার কিছু অফার করতো তাহলে প্রাইসটা জাস্টিফাইড হতো। তবে আবার এটাও বলতে হচ্ছে এই বাজেটের ফোনে IP69 রেটিং, বিল কোয়ালিটির ক্ষেত্রে মিলিটারি স্ট্যান্ডার্ড, বিশাল 7000 mAh ব্যাটারি, ভালো কোয়ালিটির ডিসপ্লে, এগুলো অনেকটাই প্র্যাকটিক্যাল আপগ্রেডস যা মিড রেঞ্জের ইউজার যারা আছেন তাদের জন্য খুবই কাজের হবে। সো আপনার বাজেট যদি ম্যাচ করে সেক্ষেত্রে ওপো A6 Pro আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।